বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের পরীক্ষা আসন্ন এবং আর কিছুক্ষণ বাদেই রয়েছে আমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে বিষয়টা অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে লেখার প্যাটার্ন, বা কোনভাবে কি লিখলে আমরা পরীক্ষাতে বেশি নম্বর পাবো। কারণ আমরা কতটা পড়েছি সেটা যেমন ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমি কতটা রিপ্রেজেন্ট করতে পারছি। অর্থাৎ আমি কি পড়ে এলাম সেটা বড় কথা নয়, আমি কতটা লিখে দেখাতে পারলাম সেটাই কিন্তু বড় কথা। অনেক ছেলেমেয়েরা দেখবে পড়ে ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু পরীক্ষার হলে নম্বর পায় না। তার কারণ কি? তার কারণ একটাই, সে যেটা পড়েছে সে সেটা জানে, কিন্তু সেই জানাটাকে সে বের করতে পারছে না খাতায়। তো আজকের আলোচনাটা আমি তোমাদের সামনে ঠিক সেটাই তুলে ধরবো, যাতে তোমরা পরীক্ষার খাতা সুন্দরভাবে সাজাতে পারো, সুন্দরভাবে লিখতে পারো, এবং স্বাভাবিক নিয়মের থেকে তুমি লিখে যেটা নর্মাল যে নম্বরটা পেতে, আজকের এই নিয়ম ফলো করলে তুমি অন্তত কিছু নম্বর বাড়লেও তোমার বাড়বে। কারণ একটা কথাই আছে, খাতার যে সৌন্দর্য, লেখার যে সৌন্দর্য, লেখার যে প্যাটার্ন, এইগুলো যদি তুমি একটু রপ্ত করতে পারো তাহলে স্বাভাবিক নিয়মে নম্বর বাড়বে তো বাড়বেই। এটা একদম মানে স্বীকার্য একটা বিষয়। তো চলো আমরা পরপর বিষয়গুলো জেনে নিই। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের আলোচনা, সেটা হচ্ছে বাংলা। তো বাংলার একদম প্রত্যেকটা প্রশ্ন কেমন কি লিখতে হবে, কোথা থেকে কীভাবে কি লিখতে হবে, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি হলেও তোমাদের বলবো প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে জানতে পারবে, যে কারণে ভিডিওটা সম্পূর্ণভাবে লক্ষ্য করার চেষ্টা করো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো মূল আলোচনা শুরু করি। প্রথমেই আমার হাতে রয়েছে একটা মাধ্যমিকের পেপার, যে পেপারে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। তো এই পেপারে কোথায় কি নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে সে সম্পর্কে আমি এর আগে জানিয়েছি। তো তোমাদের যেটা আমি বলে রাখবো, দেখো একদম ফার্স্ট যে পেজটা, এই পেজে তো আমাদের লেখার কিচ্ছু নেই। এটা আমাদের শুধুমাত্র এই সাবজেক্ট নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, তারপরে বাংলা ভাষায় তুমি লিখবে, সেগুলো তোমাকে লিখতে হবে। নেক্সট এই পেজটা যেটা রয়েছে সেই পেজে কিন্তু তুমি কিচ্ছু লিখবে না, কথাটা খুব ভালো করে বুঝে রাখো। এই পেজটাতে কিন্তু লিখবে না, অর্থাৎ যে পেজে তোমার সমস্ত কিছু রয়েছে সেই পেজটা তো বাদ দিলে সেকেন্ড পেজ যেটা রয়েছে এই পেজে তুমি কিন্তু লিখবে না। তোমার লেখাটা শুরু হবে থার্ড পেজ, অর্থাৎ এই পেজ থেকে তোমার লেখাটা শুরু হবে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, এই পেজ থেকে লেখাটা শুরু হবে। অনেকে খাতায় মার্জিন চারদিক থেকে টানো, চারদিক থেকে মার্জিন টানার কোনো প্রয়োজন নেই। এই যে খাতাটা তুমি দেখতে পাচ্ছ, একদম জাস্ট এই যে লেভেলটা, এই লেভেল থেকে একটা মার্জিন টানবে, এই হলো তোমার মার্জিন। অনেকে এদিকে টানে, নিচের দিকে টানে, কোনো প্রয়োজন নেই, জাস্ট এটুকু এইভাবে তোমরা মার্জিনটা টানবে। বোঝা গেল কি বললাম? এই হলো খাতার মার্জিন টানার পদ্ধতি। এবং পরের পৃষ্ঠায় স্বাভাবিকভাবে সুন্দরভাবে মার্জিন টানবে স্কেল দিয়ে, আমি ফ্রি হ্যান্ডে টানলাম যদিও তোমাদের দেখানোর জন্য। তো এইভাবে কিন্তু খাতায় মার্জিনটা টানবে, এবং এই জায়গা থেকেই তোমার মূল লেখাটা শুরু হবে। বোঝা গেল কি বললাম? এবার আসা যাক নেক্সট পয়েন্ট ভিত্তিক। তাহলে আমি এই বিষয়টাকে আমি বোর্ডে একটু ওয়ার্কিং করে নিচ্ছি যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। তাহলে আমরা কি করলাম, প্রথমেই আমরা একটা মার্জিন টেনে নিলাম, যে মার্জিনটা হচ্ছে এরকম টাইপসের আমার খাতাটা তৈরি হলো। কি তাই তো? কথাটা খুব ভালোভাবে বুঝবে। আমি কিন্তু সম্পূর্ণভাবে খাতাটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা আর আমাদের খাতার প্যাটার্নটা কেমন, খাতার প্যাটার্নটা ছিল এরকম, এরকম আমাদের খাতার প্যাটার্নটা ছিল। আর আমাদের এই হচ্ছে মূল পেপার। বোঝা গেল কি বললাম? এবার আমরা আমাদের উত্তরটা লেখা শুরু করব। সবসময় চেষ্টা করবে এই যে মার্জিন, সেটা তুমি যে কোনো কালিতে করতে পারো, এতে কোনো সমস্যা নেই। একটু যে বেশি টাইমটা পাবে, প্রথম যে মানে খাতাটা তো তুমি পরে পাবে, তার মধ্যে যেটুকু সময় পাবে যতটাই সম্ভব মার্জিনটা কেটে নেবে। সবসময় 1 ফুটের যে বড় স্কেলগুলো, সেই স্কেলগুলো ব্যবহার করবে, দেখবে তাড়াতাড়ি করে দাগটা হয়ে যাচ্ছে। নেক্সট, এবার আমরা প্রথমেই বাংলার ক্ষেত্রে যে বিষয় আমাদের প্রথমেই রয়েছে এমসিকিউ। স্বাভাবিক নিয়মে আমরা এমসিকিউ করব। তো এমসিকিউটা কীভাবে করবো, একদম দেখো। প্রথমেই আমরা এখানে এই যে আমরা কি করি, বেশিরভাগ আমরা ছাত্রছাত্রী কী করি, এখানে 1-এর ক লিখে দিয়ে আমরা উত্তর শুরু করে দিই। না, এটা করবে না। আমি আজকে তোমাদের একটা প্যাটার্ন বলে দিচ্ছি, দেখো তো এই প্যাটার্নটা কেমন লাগে, তোমরাই কমেন্টে বলবে। একদম ওপরে যখন আমরা, যেহেতু আমাদের কোনো বাংলাতে বিভাগ নেই, বিভাগ থাকলে আমরা বিভাগ লিখতাম। একদম প্রথমে আমরা কি লিখব, ধরো এখানে আমরা কি লিখব, 1 নং প্রশ্নের উত্তর, জাস্ট এটুকু লিখে দলে একটা আমি দাগ টেনে দিলাম, মানে খাতার মাঝখানে আমি লিখলাম 1 নং প্রশ্নের উত্তর। বোঝা গেল? লিখে এইবার আমি তারপরে কি লিখব, আমার এমসিকিউ উত্তর শুরু হলো 1.1, লিখে আমি তলে দাগ দিলাম। এবার বাংলার এমসিকিউয়ে কি রয়েছে, আমার প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ আমার এখানে পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই, কারণে সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, অ্যাজ অ্যান এক্সাম্পল দিয়ে আমি বলছি, ছোটো মার্সি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খান। কি খান? অপশানে রয়েছে চা, কফি, ডিম ভাজা আর চা, চানাচুরার চা। তো উত্তরটা কী হবে আমরা সবাই জানি, ডিম ভাজা আর চা। তাহলে আমরা কি লিখব, জাস্ট এখানে 1.1 দেব, একটা তীর দেব, দিয়ে গ দাগ লিখব। গ দাগ লিখে
আমি এখানে জাস্ট উত্তরটা লিখে দেবো, ডিম ভাজা আর চা। বোঝা গেল কি বললাম? ব্যাস মিটে গেল, দাঁড়িয়ে দিলাম, পরিষ্কার। এরপরের বার আমি 1.2 দাগের প্রশ্নে চলে গেলাম। ঠিক একইভাবে আমি বারবার লিখছি না, ঠিক একইভাবে আমি সেকেন্ড উত্তর, থার্ড উত্তর এইভাবে করলাম। সাপোজ আমি 1.2-এর উত্তরটা জানি না, আমি এরকমভাবে রেখে আমি পরের পৃষ্ঠায় চলে গেলাম। 1.3 পরেরটা আমি লিখি, এই জায়গাটা ফাঁকা থাকুক, যদি সেরকম মুহূর্তে আমার যদি মনে পড়ে তাহলে আমি সেখানে ইনপুট করে দেবো। বেশি কাটাকাটি, নোংরা এসব জিনিস করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আচ্ছা, ধরো সাপোজ কি বলে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, অস্ত্র কোথায় রাখতে বলা হয়েছে, তাহলে কি হবে? গানের দুটি পায়ে। ধরো ক দাগে অপশানে রয়েছে, তাহলে কি হলো? গানের দুটি পায়ে। আমি এরকমভাবে সুন্দর করে এখানে লিখে দিলাম। বোঝা গেল কি বললাম? ধরো কোনো কারণবশত আমার উত্তর লেখাটা ভুল হয়েছে, তাহলে আমি কি করব? আমরা কি করি? ঘেটাঘেটি করে কাটাকাটি করি, ওরকম করবে না। সুন্দর করে একটা টান দাও, জাস্ট একটা টান দিয়ে কেটে দাও। ভুল হতেই পারে কোনো কারণবশত, আমরা তো মানুষ, ভুল হতেই পারে। তারপর আবার এই কাটাকাটি করবে না, জাস্ট একটা টান দিয়ে কেটে 1.3 দিয়ে তুমি আবার ঠিক সেম টু সেম প্যাটার্নে তুমি লিখে ফেলো। এইভাবে তুমি লিখতে থাকবে। বোঝা গেল কি বললাম? প্রশ্ন যদি দেখো, এক পেজের মধ্যে আমাদের প্রথমে কটা প্রশ্ন লিখতে হয়? 17টা প্রশ্ন লিখতে হয়। ধরো এক পেজের মধ্যে আমার 17টা প্রশ্ন হলো না, তাহলে স্বাভাবিক নিয়মে আমি পরের পৃষ্ঠা উল্টালাম। পরের পৃষ্ঠা উল্টো আমি ঠিক একইভাবে মার্জিন করে নিলাম। আমি দেখো জাস্ট বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে সাপোজ পরের পৃষ্ঠায় আমার কি হলো? 1. ধরো আমার 17, লাস্ট দাগে আমি বললাম 1.17 দাগে লাস্টের প্রশ্নটা আমাদের শেষ হলো। ধরো রয়েছে, ধরো সাপোজ আমি আরও বলছি না, আমি এখানে উত্তরটা এখানে লিখলাম। এবার আমি কি করবো? আমার 1 দাগের প্রশ্ন শেষ হয়ে গেছে। যখন আমার 1 দাগের প্রশ্নটা শেষ হচ্ছে, কথাগুলো খুব ভালোভাবে বোঝাও, আমার আর জায়গা নেই, আমার আর দরকার নেই, আমার 1 নম্বরের প্রশ্নটা তো ফার্স্ট পেজে চলে গেছে, এটা লেখা, তাহলে এটা আমার হয়ে গেল। এইবার যেখানে আমার মূল প্রশ্ন শেষ হয়ে গেল, তারপরে খানিকটা অন্তত 3 থেকে 4 আঙ্গুল ফাঁকা দিয়ে দাও। ফাঁকা দেওয়ার পর যেহেতু আমরা তারপরে কি করব? 2 নম্বরের প্রশ্ন শুরু করব। তারপরে কি আমি এখানে লিখব 2 নং প্রশ্নের উত্তর, একই রকমভাবে 2 নং প্রশ্নের উত্তর। বোঝা গেল? লিখে দাগ দিয়ে দিলাম। কথাটা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি? আবার ঠিক একইভাবে ধরো 2.2 এর আবার পার্ট আছে, তাহলে কত? 2.1। এবার 2.1 এর কত? 2.1 আবার 2.11। এইবার আমি আবার পরেরটা পূর্ণ বাক্যে উত্তরটা লিখলাম। তারপরে আবার 2.22 লিখে আবার পরেরটা পূর্ণ বাক্যে লিখলাম। বোঝা গেল? তাহলে 2.1 আমি লিখছি, তার মধ্যে সাব পয়েন্ট একদম সুন্দর স্পষ্ট করে খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। এইভাবে তুমি ধীরে ধীরে 2 দাগের প্রশ্ন লেখো, আবার পরের পেজে চলে যাও, আবার 4 আঙ্গুল ফাঁকা রেখো, তারপর আবার 3 দাগের প্রশ্ন উত্তর লেখো। কি বললাম? বোঝা গেল? এইভাবে উত্তরগুলো কিন্তু লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে খাতার সৌন্দর্যটাও ঠিক থাকবে, সবসময় সঠিক উত্তরটা লেখার চেষ্টা করবে, নম্বরটাও ঠিক থাকবে। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটু অন্যরকম একটা বিষয়, কারণ এমসিকিউ এসকিউ টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো তো তোমরা পড়েছো, প্র্যাকটিস করেছো এবং ভালো লিখতে পারবে। নেক্সট একটা জায়গা, যে জায়গাটা আমি একটু শেয়ার করি, কারণ ছাত্রছাত্রীরা যেভাবে খাতায় লেখে সেক্ষেত্রে মনে হয় যে এই বিষয়টা একটু শেয়ার করা প্রয়োজন। এটা একটু অন্যরকম বা একটু পড়াশোনারই বিষয় যদিও, তবুও এই ক্ষেত্রে একটু শেয়ার করা প্রয়োজন। ব্যাপারটা হচ্ছে যে ব্যাকরণ থেকে আমাদের বাংলাতে কিছু কিছু প্রশ্ন আসে, কারক নির্ণয়, সমাস নির্ণয়, বাচ্য পরিবর্তন, বাক্য পরিবর্তন। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কি করি আর আমাদের কি করা উচিত বা কি করলে ভালো হয়? দেখো, ভুল হয় না, নম্বর কম বেশি হয় না। ব্যাকরণ এমন একটা জিনিস, ঠিক লিখলে ঠিক পাবে, এমসিকিউ ঠিক লিখলে ঠিক পাবে, এসএকিউ ঠিক লিখলে ঠিক পাবে। তারপরেও তোমরা বলতে পারো স্যার তাহলে এত খাতা সাজানোর কি দরকার আছে? ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাকে তো একরকম দেখতে লাগছে, এবার যদি আমি একটা ছেঁড়া বোড়া জামা কাপড় পরে এসে দাঁড়াই, তাহলে জিনিসটা একটু খারাপ লাগবে না? এরকম একটা ব্যাপার যে তোমার জিনিস, তোমার পরীক্ষার খাতা যিনি দেখছেন তাকে তো একটু ভালো লাগাতে হবে, এই কারণেই ভালো লাগানো। বোঝা গেল কি বললাম? এর থেকে বেশি কোনো কারণ নয়। নিজের বাড়ি সবাই একটু গুছিয়ে রাখার চেষ্টা করে, সুন্দর রাখার চেষ্টা করে, তো সেটা আমাদের পরীক্ষার খাতা, সেটা আমরা একটু গুছিয়ে রাখবো না? এটাই তো মূল বিষয়। নেক্সট ব্যাপারটা হচ্ছে আমাদের সমাস নির্ণয় আসে পরীক্ষায়। তো সমাস নির্ণয়ের সময় আমরা কীভাবে কী লিখবো বুঝি না। ধরো সাপোজ একটা প্রশ্নে আমাকে ধরো দিয়েছে সমাস নির্ণয় করো, একটা বাক্য তুলে ধরেছে, ধরো আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিল। আমি এটা স্টপ করে দিচ্ছি, এটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার নর্মালি বলছি, ধরো একটা বাক্য বলল কি, আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিল, ধরো এই বাক্যটা দিল, দেওয়ার পরে আপাদমস্তকের তলে দাগ দিল, সমাস নির্ণয় করো। ধরো এরকম প্রশ্নটা দিল, সমাস নির্ণয় করো। তো আমরা কি করি? আমরা আপাদমস্তক ইকুয়াল টু পা থেকে মাথা পর্যন্ত ইকুয়াল টু অব্যয়ভাব সমাস।
এবার আমরা লিখে দিই না, এটা ঠিক আছে, এটা তুমি নম্বর পাবে না বলছি না, এটাতে তুমি নম্বর পাবে, কিন্তু এই লেখাটাকে যদি তুমি একটু এরকমভাবে লেখো তাহলে দেখো তো কেমন লাগে। প্রথমে লিখলে সমাসবদ্ধ পদ, লিখে তলে দাগ দাও, তারপরে লেখো ব্যাস বাক্য, তারপরে লেখো নির্ণেয় সমাস। দেখো তো কেমন লাগে বিষয়টা দেখতে। সমাসবদ্ধ পদ কি ছিল? আপাদ মস্তক। ব্যাস বাক্য কি হলো? পা থেকে মাথা পর্যন্ত। আর নির্ণেয় সমাস কি হচ্ছে? অব্যয়ীভাব সমাস। দেখো তো এইরকমভাবে যদি আমি বিষয়টা তৈরি করে দিই তাহলে কেমন লাগবে? তো চেষ্টা করবে এরকমভাবে লিখে দেওয়ার। তাতে কি হয়, নম্বরটা তুমি আগেও এক পেতে এখনও এক পাবে, কিন্তু এই জিনিসটা দেখলে না একটা আলাদা একটা সৌন্দর্য তৈরি হয় লেখাটার মধ্যে, আলাদা একটা ভালোবাসা জন্মে। হ্যাঁ, স্যাররা যখন খাতা দেখে না তখন একটা আলাদা ফিলিংস তৈরি হয় খাতাটার প্রতি। এটাই, জাস্ট এর থেকে বেশি আর কিছু নয়। নেক্সট ধরো কারক নির্ণয়। কারক নির্ণয় আমরা কি করি? একটা পদ দিল, ধরো একটা লাইন দিল, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ এলো, এরকম একটা লাইন দিল, আমরা যুদ্ধতে দাগ দিয়ে আমাদের বলে দিল যে কারক নির্ণয় করো। এই তো আমাদের বলে কারক ও বিভক্তি নির্ণয় করো, এই হচ্ছে আমাদের প্রশ্ন, আর তো কিছু না। তো এক্ষেত্রে আমরা কি করব? দেখো এক্ষেত্রে আমরা একটুখানি লিখব। প্রথমে কি লিখব? প্রথমে আমরা একটা লাইন লিখতে পারি যে বাক্য বলে আমরা এই তারপর যুদ্ধ এলো এই কথাটা আমরা লিখে দিতে পারি। তারপর যুদ্ধ এলো, এতে কিন্তু যে খুব বেশি টাইম নষ্ট হবে সেটা কিন্তু হয় না। নেক্সট যেটা করব, নির্ণেয় শব্দ, তারপরে করব কারক, তারপরে করব বিভক্তি। তাহলে নির্ণেয় শব্দটা কি ছিল? যুদ্ধ। কোন কারক? কি এলো, তাহলে কর্তৃকারক, তাই তো। কোন বিভক্তি? শূন্য বিভক্তি, শূন্য দিয়ে দিলাম, এটা অবশ্যই দীর্ঘ নয় যা বলা। তো হলো, এইভাবে আমি তোমার কারক করতে পারি। বোঝা গেল কি বললাম? এই প্যাটার্নটা চেষ্টা করবে ফলো করার, তাহলে দেখতে ভালো লাগবে। তবে কেউ যদি আগের যে সিস্টেম আছে সেই সিস্টেমে লিখবো, সেক্ষেত্রেও কোনো আপত্তি নেই। নেক্সট ঠিক একইভাবে ধরো আরও একটা দুটো একটু বলে দিই, ভালো লাগবে। ধরো তোমার পরীক্ষাতে এলো বাক্য পরিবর্তন, ধরো দিল কি? বাক্যটা হচ্ছে ধরো দিল আমাদের ঘর গেছে উড়ে। কি বললাম? আমাদের ঘর গেছে উড়ে, ঘর গেছে উড়ে, এটা ধরো আমি বললাম। তাহলে এটা থেকে যদি আমি করি তাহলে আমি উত্তরে কি লিখতে পারি? মূল বাক্য, মূল বাক্য লিখলাম, লিখে এই কথাটা লিখে দিলাম আমাদের ঘর গেছে উড়ে। তারপরে আমি কি লিখতে পারি? পরিবর্তিত বাক্য, পরিবর্তিত বাক্য। এবার আমার কিসে? ধরো আমাকে বললো জটিল বাক্যে, তাহলে কি আমাদের ঘর গেছে উড়ে গেল আমাদের যে ঘর কমা তা উড়ে গেছে, তাহলে ব্র্যাকেট আমি লিখে দিলাম কি? জটিল। এরকম আমি লিখতে পারি, মানে এক লাইনই লিখলাম কিন্তু একটা সৌন্দর্যবোধের মধ্যে তৈরি হলো। বোঝা গেল কি বললাম? নেক্সট বাচ্য পরিবর্তনের ক্ষেত্রেও সেম, মূল কি বললাম সেটা হচ্ছে মূল বাক্য আর পরিবর্তিত বাচ্য। এইভাবে আমরা এই পার্টটা লিখতে পারি। তো এই পার্টগুলো একটু ফলো করবে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আমার সময় বেশি কিন্তু নষ্ট হয় না, কিন্তু একটা আলাদা খাতার সৌন্দর্য ফিরে আসে। আর যেটা বললাম, প্রত্যেকটা প্রশ্ন যখন শেষ হবে তখন ঠিক 4 আঙ্গুল করে ফাঁকা রেখে পরবর্তী প্রশ্নের উত্তর কিন্তু লিখবে, আর নম্বরগুলো খুব সুন্দর করে সাজাবে এবং সেটিংটা করবে। নেক্সট আমরা 3 নম্বরের প্রশ্নে যাই। 3 নম্বরের প্রশ্ন আমাদের গল্প থেকেও একটা লিখতে হবে, কবিতা থেকেও একটা লিখতে হবে। পার্ট মার্কিং কোশ্চেন পেলে সেটার উত্তর বেশি করার চেষ্টা করবে, তাহলে নম্বরটা বেশি উঠবে। এবার দেখো 3 নম্বরের কোশ্চেনে যে কথাটা তোমাকে বলবো, 3 নম্বরের কোশ্চেনের সাপোজ একটা প্রশ্ন ধরো এখানে দিয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এটা একদম ওপেন 3 মার্কের কোশ্চেন। আরেকটা প্রশ্ন দিয়েছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কার ঢং কেন নষ্ট হয়ে যায়? তাহলে কার ঢং, এই প্রশ্নটার উত্তর আমি একটা পার্টে লিখলাম, লেখার পরে আরেকটা পার্টে আমি কেন নষ্ট হয়ে যায় সেটা লিখব। আমি এরকম একটু বক্স করে দেবো যাতে টিচারের বুঝতে সুবিধা হয় যে এইটা আমার প্রথম পার্টের উত্তর, এইটা আমার দ্বিতীয় পার্টের উত্তর। বোঝা গেল কি বললাম? এরকমভাবে দুটো পার্ট যেন আলাদা হয়, মানে আমরা একদম গুরু রচনার মতো শুরু করলাম শেষ, এরকম না। আমি চাইছি প্রথম পার্টটার উত্তর প্রথম প্যারাতে থাকুক, দ্বিতীয় পার্টটার উত্তর দ্বিতীয় প্যারাতে থাকুক, এবং প্রথম পার্টটার জন্য প্রথমে একটা আলাদা করে শুধু একটা সিম্বলিক দিয়ে দাও, দ্বিতীয় পার্টের উত্তরের জন্য আলাদা করে একটা সিম্বলিক দিয়ে দাও। ধরো 5 মার্কের কোশ্চেন দিল 1 + 2 + 2 একটা প্রশ্নের মান দিল, তাহলে আমি 1 মার্কের জন্য একটা পার্টে উত্তর লিখলাম, দ্বিতীয় পার্টের জন্য আরেকটা পার্টে উত্তর লিখলাম, তৃতীয় পার্টের জন্য আমি আরও একটা পার্টে উত্তর লিখলাম। তাহলে দেখবে খাতার যে লেখার প্যাটার্নটা না, এই প্যাটার্নটা অনেক অনেক বেটার হবে। তো 3 মার্কের কোশ্চেন এবং 5 মার্কের কোশ্চেন সবসময় এই প্যাটার্নে লেখার চেষ্টা করবে।
বোঝা গেল? এবং প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ বা কোন মূল যে তোমার উপন্যাস কোথা থেকে কী নেওয়া আছে এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে কবি, লেখক বা সাহিত্যিক বা নাট্যকার যায় বা প্রাবন্ধিক তার নামগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করবে এবং এইভাবেই কিন্তু লিখবে। আচ্ছা, যদি চরিত্র আসে পরীক্ষায় তাহলে কিন্তু অবশ্যই পয়েন্ট ভিত্তিকভাবে লেখার চেষ্টা করবে এবং 7-8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যদি পাস মার্কে আসে। নেক্সট আমরা যে পার্টটা যাব, আচ্ছা কোন পার্টটা ঠিক এইভাবে বললাম, এটা গেল বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের পার্টটা কিন্তু আমরা অনেক সময় একটা দুটো শব্দ ভুল হয়ে গেলে আমরা প্রচণ্ড টেনশনে পড়ে যাই যে এইটার উত্তর কী হবে, এই গেল মনে হয় আমার নম্বর শেষে, সেরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি নিজের ভাবভঙ্গিতে একটা উত্তরটা লেখার চেষ্টা করবে। বঙ্গানুবাদের যে পুলিশ স্টপগুলো আছে, অর্থাৎ ধরো এখানে রয়েছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, পুলিশ স্টপ, তাহলে এই যে কটা বাক্য আছে সেই বাক্যর পরে প্রত্যেকটা বাক্যর পরে যেন একটা একটা করে দাড়ি চিহ্ন থাকে। বোঝা গেল কি বললাম? নেক্সট আমাদের সে প্রতিবেদন আর সংলাপ, এগুলো তো প্যাটার্ন শিখতে হবে তোমাকে কীভাবে কী লিখতে হয়। আর একটা যেটা কথা বলতে আমি ভুলে গেছি, বলে রাখি, ধরো একটা বড় কোশ্চেন লিখলে, ধরো 3 দাগের বা 1 দাগের সমস্ত এমসিকিউ কোশ্চেন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে একটা এন্ডিং সিম্বল দেবা, তারপরে 2 দাগের প্রশ্ন শুরু করবা, তারপরে আবার 2 দাগের সমস্ত প্রশ্ন হয়ে গেল, আবার একটা আমি এন্ডিং সিম্বল দিলাম, এন্ডিং সিম্বল, ফুল এন্ডিং, জাস্ট একটা দাগ দিয়ে একটা এন্ডিং, মানে 2 দাগের কোশ্চেন শেষ। মানে আমি যেটা বলতে চাইছি যে খাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবে যে অটোমেটিক্যালি খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি থাকলে নম্বরটা দিতেও সুবিধা হয়, পেতেও সুবিধা হয়, আর নিজেরও একটা আলাদা ভালো লাগা তৈরি হয় খাতার প্রতি। নেক্সট রচনা, রচনা লেখার সময় অবশ্যই একদম ফার্স্টে কিন্তু একটা কোটেশন দিয়ে শুরু করবে। আর কমন তো বলেই দিয়েছি কোন রচনা কমন আসবে, আর বলবো না, কারণ একটাই রচনা বলেছি, একটাই রচনা কমন আসবে। তারপরে যথারীতি আমরা এখানে ভূমিকা দিয়ে নর্মালি লিখবো, আবার চেষ্টা করবে অন্তত 3-4টে কোটেশন তুলে ধরার, আর ন্যূনতম 8 থেকে 10টা পয়েন্টে রচনাটা লেখার চেষ্টা করবে। আর রচনাটা শেষের দিকে লেখো, কিন্তু একটু টাইম হাতে ধরে লেখো, কারণ এমনভাবে রচনাটা লেখো মনে হয় যে তোমরা যুদ্ধ করছো রচনাটার সঙ্গে, এবং লাস্টে একদম ফাঁকাজোকা করে মোটামুটি 2-3 পৃষ্ঠা তার এক অক্ষর একদিকে আর এক অক্ষর আর একদিকে খুঁজে পাওয়া যায় না শব্দ, এরকমভাবে লিখো না। মানে একটু ভালোবেসে লেখার চেষ্টা করো, একটু সময় দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে দেখবে অটোমেটিক বিষয়টা ক্লিয়ার হবে। বোঝা গেল? আর পয়েন্ট যেগুলো করবে সেগুলো অন্য কালি দিয়ে করতে পারো, অন্য কালি মানে ব্ল্যাক বা নীল দুটোর মধ্যে, আর যে যেটা ভালো লাগে সে সেই কালি দিয়ে লিখবে, কোনো রকম কোনো আপত্তি নেই। তবে যাদের হাতের লেখা স্পষ্ট তারা যে কোনো কালি দিয়ে লেখার চেষ্টা করো, আর যদি কারোর হাতের লেখাটা অস্পষ্ট থাকে চেষ্টা করো নীল কালি দিয়ে লেখার, কারণ অস্পষ্ট লেখা কালো কালি দিয়ে লিখলে আরও বেশি অস্পষ্ট মনে হয়, নিজেই লিখে দেখবে অনেকটা বুঝতে পারবে। তো যাই হোক, এ হলো ব্যাপার। খাতায় এই ছাড়া মানে কলমের কালি, এই কালো বা নীল ছাড়া অন্য কোনো কালি কিন্তু ইউজ করবে না। বোঝা গেল? পেন্সিল ব্যবহার করা যায়, আর বাংলাতে তো পেন্সিলের তেমন কোনো জায়গা নেই। এই কথাগুলো মাথায় রাখবে, আর প্রত্যেকটা যে পয়েন্টগুলো বলেছি সেগুলো বুঝে সাজাবে, আর কোন কোন পৃষ্ঠায় লিখবে না সেটা তো বললাম, আর লুজশিট পেলেও ঠিক একইভাবে সব সেটিং করে নেবে। এই হলো মূল আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।